ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আমার আজকের নিবেদন লেখক অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা গল্প AKOS। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। প্রাতঃকাল। শ্রীযুক্ত রজত রায় বারান্দার আরাম কেদারায় উপবিষ্ট। পাশের টিপয়ের উপর এক কাপ গরম চা বাষ্পরাশি উদ্গীরণ করিয়া অনাদরে ঠান্ডা হইয়া যাইতেছিল। হাতে তাহার সেই দিনকার একখানা দৈনিক সংবাদপত্র। চক্ষুর স্থির দৃষ্টি সম্মুখস্থ মেঝের উপর নিবদ্ধ এবং অন্তর অন্তহীন চিন্তায় ভারাক্রান্ত। স্ত্রী চিত্রা ঘরের ভিতর হইতে বাহিরে আসিয়া কহিল, এ কি, চা যে জুড়িয়ে বরফ হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে কি ভাবছো বলো তো? কাগজওয়ালারা এক কাণ্ড বাঁধিয়ে বসেছে। কিসের? এই ছায়ার বিয়ের বিজ্ঞাপনটার করেছে কি জানো? একেবারে ম্যাসাকার করেছে। আমি ওদের বিজ্ঞাপনের বিলের একটি পয়সাও দিচ্ছি নে। হয়েছে কি আগে তাই শুনি। হয়েছে এই, রামের মুন্ডু শ্যামের ধরে আর শ্যামের মুন্ডু রামের ঘাড়ে বসিয়ে দিয়েছে। প্রিন্টাস ডেভিলই বটে। কেলেঙ্কারি ব্যাপার না ঘটিয়ে আর ছাড়লো না দেখছি। ব্যাপারটা একটু খুলে বলো না ছাই। ঠিকানা ছাপাতে সাংঘাতিক ভুল করে বসেছে, এই দেখো। বলিয়া রজত রায় হাতের কাগজখানা চিত্রার হাতে দিলেন। শ্রীযুক্ত রায়ের একটি পুত্র এবং একটি কন্যা। কন্যাটি বড়, নাম কুমারী ছায়া রানী। ছায়ার বয়স 18 ছাড়াইয়া গিয়াছে, সে ফার্স্ট ইয়ারে পড়ে। শ্রীযুত রায়ের ইচ্ছা বিয়ে পাশ করাইয়া তাহার বিয়ে দেন, কিন্তু চিত্রার ইচ্ছা শুভস্য শীঘ্রং, অতএব অবিলম্বে। তাই চিত্রারই পীড়াপিড়িতে রজতবাবু উপযুক্ত পাত্রের জন্য বাংলা দৈনিকে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন, কিন্তু ছাপাখানার ভুলক্রমে বিজ্ঞাপনের শেষে তার নাম ঠিকানার জায়গায় হরেকৃষ্ণ চট্টোপাধ্যায় নামক অপর একজনের নাম ও তাহারই ঠিকানা ছাপা হইয়াছিল। আর সেই লোকটির মেয়ের বিয়ের বিজ্ঞাপনের শেষে ছাপা হইয়াছিল রজত রায়ের নাম ও ঠিকানা। হরেকৃষ্ণ চট্টোপাধ্যায়ের বিজ্ঞাপনটি এই রকম: একটি শ্যাম বর্ণা কৃষাঙ্গী কন্যার জন্য উদার হৃদয় একটি সৎ পাত্রের দরকার। বেরি বেরিতে ভুগিয়া মেয়েটির একটি চক্ষু নষ্ট হইয়া গিয়াছে। পাত্র পছন্দসই হইলে মেয়ের নামে কলিকাতায় একখানি বাড়ি এবং 5,001 টাকা যৌতুক দেওয়া হইবে। চিত্রা বিজ্ঞাপনটি পড়িয়া কাগজখানি স্বামীর হাতে ফিরাইয়া দিল। কহিল, তাহলে আবার বিজ্ঞাপন দাও, আর ওদের ভালো করে বলে এসো যে আর যেন কোনো ভুল না হয়। তার জন্য একটু মিষ্টি মিষ্টি ওষুধের ব্যবস্থাও করতে হবে। ওরে বেহারি, কবিরাজ মশাইকে একবার ডাকতো। কবিরাজ মশাই অর্থাৎ নিশিকান্ত চক্রবর্তী, বয়স 70-এর কাছাকাছি। এক সময়ে শক্তিশালী পুরুষ ছিলেন, দীর্ঘ সুগঠিত চেহারা। প্রৌঢ় বয়স পর্যন্ত কবিরাজি ব্যবসায় করিতেন। বয়স বেশি হওয়াতে এক্ষণে সেসব ত্যাগ করিয়া রজতবাবুর পোষ্যভুক্ত হইয়া আছেন। এইখানে খানদান থাকেন, কিছু কিছু নগদ হাত খরচাও পান। আর রজতবাবুর সাংসারিক কাজকর্ম দেখাশোনা করেন, এখানে সেখানে যান, ফাই ফরমাস খাটেন। কবিরাজ মশাই উপরে আসিলে রজতবাবু তাহাকে বিজ্ঞাপনের ভুলের কথা জানাইলেন এবং বলিলেন, খেয়ে দে ওদের অফিসে একবার যাবেন, আর বেশ তুড়ে দু কথা শুনিয়ে দিয়ে আসবেন। কবিরাজ কহিলেন, ওর ব্যবস্থা আমি করব এখন, বিলের টাকা দেওয়া হবে না। আপনি একবার নিচে চলুন, একটি ভদ্রলোক দেখা করতে এসেছেন। রজতবাবু বলিলেন, মিনার্ভা ইন্স্যুরেন্স থেকে একটি লোকের আসবার কথা আছে বটে, চলুন যাই। নিচে আসিতেই
ভদ্রলোকটি নমস্কার করিয়া চেয়ার হইতে উঠিয়া দাঁড়াইয়া কহিল, আমি আপনার বাড়ির খুব কাছেই থাকি। বিজ্ঞাপনটা এখনই দেখে এলুম। আমার একটি নাতি, অতি চমৎকার ছেলে, আইএ পাশ করে। দেখুন, ও বিজ্ঞাপনটা আমার নয়, ওই কানামের বিজ্ঞাপন তো। কাগজওয়ালাদের ভুলে নাম ঠিকানা ওলটপালট হয়ে গেছে। আপনি তাই নাকি? ও বিজ্ঞাপন তাহলে আপনার নয়? না, আপনি ৩০ নম্বর বনমালী স্ট্রিটে যান। যিনি বিজ্ঞাপন দিয়েছেন তার নাম হরেকৃষ্ণ চট্টোপাধ্যায়। ভদ্রলোক নমস্কার করিয়া ঘরের বাহিরের বারান্দা হইতে নিচে না নামিতেই আর এক ভদ্রলোক আসিয়া নমস্কার করিয়া দাঁড়াইলেন। রজতবাবু ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, কাকে চান? ও, আপনি ওই বিয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আসছেন তো? দেখুন, কাগজে অ্যাড্রেস ভুল করে ফেলেছে। আপনি ওই ভদ্রলোকের সঙ্গে যান, 30 বনমালী স্ট্রিট। যান যান, চলে যান ওর সঙ্গে। ওই যে নেমে যাচ্ছেন, জিনের কোট গায়ে, মাথায় ছাতা। তাড়াতাড়ি যান। বৈঠকখানার দরজা বন্ধ করিয়া রজতবাবু অন্দরে আসিয়া আশ্রয় লইলেন। দুটি অতিথি বিদায় করিলেন। বেলা বোধ হয় ৩টা বা ৩:৩০। বিহারী আসিয়া খবর দিল, ৫-৬ জন বাবু এসেছেন। রজতবাবুর মাথা ঘুরিয়া উঠিল। একটু ব্যস্তভাবে কহিলেন, কবরেজ মশাই ফেরেনি এখনো? আজ্ঞে না। অগত্যা রজতবাবু নামিয়া বৈঠকখানায় আসিলেন। একসঙ্গে অনেকগুলি সবিনয় নমস্কার আসিল। আগন্তুকের সংখ্যা অর্ধ ডজন। একটি খর্বাকৃতি মোটাসোটা ভদ্রলোক মৃদু হাসিতে হাসিতে আসিয়া সামনের চেয়ারখানি অধিকার করিলেন এবং সেইরূপ সহাস্য মুখে কহিলেন, দেখুন, ভগবান যাকে ব্যাধি দিয়ে অঙ্গহানি করেন তাকে আদর করে টেনে নেওয়াই মনুষ্যত্ব। তাই আপনার বিজ্ঞাপনটা পড়েই দ্বিতীয় ভদ্রলোকটি দূর হইতে কথার পিঠেই বলিলেন, দেখুন রজতবাবু, আমারও ওই কথা। অবশ্য ওনার সঙ্গে আপনার কথা হয়ে যাক, তারপর আমি আমার ছেলেটি সম্বন্ধে আপনাকে সব নিবেদন করব। দেখবেন, এরকম ছেলে আজকাল আপনি, কি মহৎ আদর্শ, কি উদার। রজতবাবু ভ্যাবাচ্যাকা খাইয়া কহিলেন, এই দেখুন, আপনারা সব কষ্ট স্বীকার করে এসেছেন বটে, কিন্তু ও মেয়ে আমার নয়। কাগজওয়ালাদের ভুলে নাম ঠিকানা ওলটপালট হয়ে গেছে। সুতরাং বলেন কি, ঠিকানারই ওলটপালট? আগে হ্যাঁ, ওই মেয়ের ঠিকানা 30 নম্বর বনমালী স্ট্রিট। আপনারা দয়া করে সেখানে যান। বড্ড আননেসেসারি ট্রাবল পেতে হলো আপনাদের। সরি। বলিয়া রজতবাবু চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। পরস্পরের মুখ চাওয়াচাই করিয়া আগন্তুকরাও সকলে উঠিয়া দাঁড়াইলেন। একজন জিজ্ঞাসা করিলেন, বনমালী স্ট্রিটটা কোথায় বলতে পারেন দয়া করে? শ্যামবাজার কি বেহালার ওইদিকে হবে বোধহয়, আমি ঠিক জানি না। সকলেই মনক্ষুণ্ণ হইয়া বাহিরে আসিলেন। বিদায়ী নমস্কারের পালাটি উৎসাহবিহনে বন্ধ হইয়া গেল। পরের দিন প্রাতঃকাল পূর্বদিনের সেই দ্বিতলের বারান্দা, সেই আরাম কেদারা, সেই টিপয় এবং তদুপরি সেই চায়ের কাপ প্রভেদের মধ্যে গরম চা আজ আর শুধু শুধু ঠান্ডা হইয়া যায় নাই। আজ রজতবাবু নিঃশেষে তাহা পান করিয়া সিগারেটের ধূমপান করিতেছিলেন। সম্মুখে রেলিংয়ের উপর ভর দিয়া দাঁড়াইয়া কবিরাজ মহাশয়। রজতবাবু কহিলেন, দেখুন, আমি বেরিয়ে যাচ্ছি। আজকে ওই ননসেন্স বিজ্ঞাপনটার জন্যে কেউ কেউ হয়তো এসে জ্বালাতন করতে পারে। থাকুন আপনি বাড়িতে। পারেন তো আপনার সপ্ততিক্ত কষায় সকলকে একটু একটু খাইয়ে পরিপুষ্ট করবেন। আচ্ছা বদরেশন, যা হোক। মিনিট 15 পরে রজতবাবু সদর দরজা খুলিয়া বাহিরে আসিতেই দেখিলেন দুইটি ভদ্রলোক দরজার ধারে দাঁড়াইয়া কি ভাবিতেছেন। তাহাকে দেখিয়া একজন কহিলেন, রজত রায়ের বাড়ি কি এটা? তিনি বাড়ি নেই। এনার সঙ্গে কথা বলুন। বলিয়া পিছনের কবিরাজ মশাইকে দেখাইয়া দিয়াই দ্রুত পদে রজতবাবুর অন্তর্ধান। বেলা প্রায় 12:30টার সময় বাড়ি ফিরিলেন। চিত্রা কহিল,
আচ্ছা, বিজ্ঞাপন দিয়েছিলে যা হোক, কত লোকই যে এসেছিল, আবার তারা সব বিকেলে আসবে বলে শাসিয়ে গেছে। চমকাইয়া উঠিয়া রজতবাবু কহিলেন, "আহ, বিকেলে আবার আসবে বলে গেছে? কবিরাজ মশাই, কবিরাজ মশাই, কি ব্যাপার বলুন তো? অনেক লোক নাকি এসেছিল?" আগে তা হবে বই কি, 20-25 জন তো হবেই। আবার নাকি সব আসবে বলে গেছে? কি সর্বনাশ! না না, আমি সব বুঝিয়ে বলে দিয়েছি, আর তারা আসবে কেন? তারা যদিও আর আসিল না বটে, কিন্তু বিকালের দিকে অফিস আদালত বন্ধ হইবার পর, অর্থাৎ সন্ধ্যার আগে, দলে দলে লোক আসিয়া রজতবাবুর বাড়ির সম্মুখে ভিড় জমাইয়া ফেলিল। আষাঢ় মাসও নয়, রথতলাও নয়, তথাপি যেন রথের ভিড় জমিয়া গেল। রজতবাবু প্রমাদ গণিলেন, তাড়াতাড়ি কবিরাজকে ডাকিয়া বলিলেন, শিগগিরই থানায় যান। পুলিশের হেল্প না নিলে এ সংকটের পরিত্রাণ পাওয়া যাবে না। কবিরাজ মশাই অগত্যা থানায় ছুটিলেন। থানার ইনচার্জ কহিলেন, দেখুন, এর আমরা কি করতে পারি? চুরি নয়, ডাকাতি নয়, খুন খারাপিও নয়, বুঝছেন না? ঠিকানার ভুলে একটা যাকে বলে কমেডি অফ এরার্স। সুতরাং এ অবস্থায় সুতরাং কবিরাজ মশাই ফিরিয়া আসিলেন এবং অতি কষ্টে ভিড় ঠেলিয়া বাড়ি ঢুকিলেন। তারপর কবিরাজ মশাই এবং রজতবাবু উভয়ে মিলিয়া বহু কষ্টে, বহু চেষ্টা এবং বহু পরিশ্রমে সমাগত ভদ্রলোকগণকে প্রকৃত ব্যাপারটা বুঝাইয়া দিলেন এবং কানামের কন্যাকর্তার নাম ধাম দিয়া হাঁপ ছাড়িয়া ভিতরে আসিলেন। উদ্বেগ ও পরিশ্রমে রজতবাবু ঘামিয়া গিয়াছিলেন। হাঁপাইতে হাঁপাইতে কহিলেন, কালই এ বাড়ি ত্যাগ করতে হবে, নইলে ক্রমেই ভয়ানক ব্যাপার দাঁড়াচ্ছে। শেষে হয়তো হার্ট ফেল হয়ে মরতে হবে। হরিবল! দিন কতকের জন্য এ বাড়ি না ছাড়লে আর উপায় নেই, ছাড়তেই হবে। তখনই রজতবাবু ছড়ি গাছটা হাতে করিয়া বাহির হইয়া পড়িলেন এবং ঘণ্টা দুই পরে ফিরিয়া আসিয়া কহিলেন, ও পাড়ায় পাগরাশিদের বাড়িখানা ঠিক করে এলুম। কাল ভোরেই বাড়িতে তালা বন্ধ করে ওইখানে গিয়ে দিন কতক আশ্রয় নিতে হবে। চিত্রা কহিল, বাড়ি ছেড়ে যাবে? কি যে বলো! তাছাড়া আর কোনো রেমিডি নেই। এ বদারেশন থেকে উদ্ধার পেতে হলে দিন কতকের জন্য এ বাড়ি ছাড়তেই হবে। উফ, কাগজওয়ালাদের নামে আমি নালিশ করব, ঠিকই নালিশ করব। বাড়ি ফেলে পালাতে হবে? শিওরলি। জিনিসপত্র যা আছে সব এমনই থাকবে। রান্নার সরঞ্জাম আর কাপড় চোপড় নিয়ে শুধু আমরা চলে যাব। কবিরাজ আর রূপনারায়ণ বাড়ি চৌকি দেবে। কদিন থাকবে? 1টা মাস তো বটেই। এই 1 মাসের ভাড়া টানতে হবে তো। 1 মাসের হলে তো বাঁচতুম। পাকরাশিটা ঝোপ বুঝে কোপ মারলে, বলে 3 মাসের ভাড়া অ্যাডভান্স না করলে দেব না। কান্ট হেল্প, কি করা যায়? তাই দিয়ে এলুম, অর্থাৎ 360, যার মানে 180টি টাকা। পরদিন প্রত্যুষেই রজতবাবু সপরিবারে পাগরাশির বাড়িতে উঠিয়া গেলেন। কথায় আছে, বরাত মন্দ হলে ভাজা মাছটাও পাত থেকে পালিয়ে যায়। রজতবাবুর তাহাই হইল। তিনি মনে করিয়াছিলেন, দিন কতক ও বাড়িটায় থাকিয়া কানামের ধাক্কা সামলাইয়া লইয়া এ বাড়িতে আসিবেন এবং ও বাড়িটা সাবলেট করিয়া তাহার টাকাটা তুলিয়া লইবেন। কিন্তু বিধি বাম, দিন 4-5 মধ্যেই সারা দেশে হঠাৎ একটা আতঙ্কের বাতাস বহিল। জাপানিরা সিঙ্গাপুর অধিকার করিয়া রেঙ্গুনে বোমা ফেলিতেই কলিকাতায় ভীষণ আতঙ্কের সঙ্গে বিষম হইচই পড়িয়া গেল। লোক যে যেখানে পারিল পালাইতে লাগিল। হপ্তাখানেকের মধ্যে কলিকাতা প্রায় অর্ধেক খালি হইয়া গেল। চিত্রা বলিল, শিগগির ভালো জায়গা সন্ধান করো, আমি কিছুতেই আর কলকাতায় থাকব না। 2-1 দিনের মধ্যেই ও পাড়াটাও খালি হইয়া গেল। তখন চিত্রার অনবরত তাগাদায় অগত্যা রজতবাবু তাহার এক বন্ধুর পরামর্শ মতো বারুইপুরের কাছে সোনামুড়ি গ্রামে তাঁরই বাড়িতে একাংশে গিয়া উঠিলেন। কলিকাতার বাড়িতে চৌকি দিবার জন্য রহিল শুধু রূপনারায়ণ দারোয়ান। পল্লী গ্রাম, চারিদিকেই মুক্ত প্রকৃতির মনোমুগ্ধকর শোভার বিকাশ। প্রথম 2-1 মাস রজতবাবুর মনের প্রফুল্লতায় দিন কাটিতে লাগিল। তারপর ক্রমশ একঘেয়ে ভাববোধ করিতে লাগিলেন।
কিন্তু কলিকাতায় ফিরিবার উপায় নাই। কাগজে কাগজে ঘোষণা পাঠ করিলেন, যাহাদের থাকিবার আবশ্যক নাই তাহারা যেন কলিকাতায় না থাকে। সুতরাং অনিচ্ছা সত্ত্বেও রজতবাবুকে সোনামুড়ি থাকিতে হইল। চিত্রাকে কহিলেন, ভিলেজ লাইফ মন্দ নয়, কিন্তু বেশি দিন থাকা টিডিয়াস। আচ্ছা, তোমার মনোটোনাস লাগছে না? চিত্রা কহিল, কি ছাই তুমি বলো, ভালো করে বুঝতে পারি নে। জানো যে আমি মোটে ইংরেজি টিংরেজি জানি নে, তবু বাংলা বলতে বলতে তার সঙ্গে লম্বা লম্বা ইংরেজি বুকনি ঝাড়বে। বাংলা মায়ের ছেলে তো, বাংলায় মনের ভাব প্রকাশ করতে পারো না? মাঝে মাঝে তুমি বলো বটে, কিন্তু আমার ওই কথাটা মনেই থাকে না। কথার সঙ্গে ইংরেজি বলাটা আমার নেচার হয়ে গেছে। আবার নেচার? তাহলে আমি নাচার। তাহলে দেখছি আমাকে এই বয়সে ABCD শুরু করতে হয়। তাই না হয় করব। যাক, তুমি কেরোসিন আর চিনির জোগাড় করো, নইলে মহা মুশকিল হবে। চিনিটা কিছু কিছু পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু কেরোসিন সম্বন্ধে আমার ডাউট। আচ্ছা, মাসে কতটা কোয়ান্টিটি আমাদের? সহসা চিত্রা উঠিয়া ওদিককার ঘরের দিকে চলিয়া গেল। রজতবাবু বাহিরের দিকে চাহিয়া নীরবে বসিয়া রহিলেন। সামনের নারিকেল গাছের গুড়িতে একটা কাঠঠোকরা চঞ্চু দ্বারা অনবরত আঘাত করিয়া ঠক ঠক শব্দ করিতেছিল। পাশের পোড়ো বাড়িটার ভাঙা পাঁচিলটার উপর দুটো কাঠবিড়ালি ছুটাছুটি করিতে লাগিল। দূরের কোনো বৃক্ষ শাখা বা ঝোপঝাড় হইতে একটা ঘুঘুর ডাক মাঝে মাঝে বাতাসে ভাসিয়া আসিতেছিল। ভট্টাচার্যদের পেয়ারা গাছে দুটো ছেলে উঠিয়াছে, আর নিচে একদল ছেলে ঊর্ধ্ব দৃষ্টিতে গাছের পানে চাহিয়া থাকিয়া কলরব জুড়িয়া দিয়াছে। সকলে মিলিয়া কাঁচা পেয়ারাগুলো ছিঁড়িয়া নষ্ট করিতে লাগিল। রজতবাবু উঠিয়া এক পা করিয়া ওদিককার ঘরে গেলেন। গিয়া দেখিলেন চিত্রা মেঝেয় পাতা মাদুরখানার উপর উপুর হইয়া শুইয়া BA বে, BE BI বাই, BO বো পড়িতেছে। রজতবাবু জিজ্ঞাসা করিলেন, এ কি ব্যাপার? ইংরেজিটা আমার শিখতেই হবে, নইলে তোমার সব কথা বুঝে ওটা আমার পক্ষে। হো 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 করিয়া হাসিয়া উঠিয়া রজতবাবু কহিলেন, হো 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 হো, বুঝেছি বুঝেছি। আচ্ছা, আর ইংরেজি কথা? বেহারি আসিয়া বাহির হইতে কহিল, ঘটক মশাই এসেছেন। ঘটক মশাই অর্থাৎ গোবিন্দ মুখুজ্জে এই গ্রামের দক্ষিণ পাড়ায় বাড়ি। পেশা যজমানি। যজমানির ফাঁকে পৈতৃক পেশা ঘটকালিও করিয়া থাকেন। ছায়ার জন্য একটি পাত্রের কথা রজতবাবু তাহাকে বলিয়াছিলেন। যেহেতু আর বিজ্ঞাপন দিতে তিনি ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত। মুখুজ্জে মশাই কয়েকটি পাত্রের সন্ধান ইতিপূর্বে আনিয়াছিলেন, কিন্তু কোনোটি রজতবাবুর পছন্দসই হয় নাই। আজ মুখুজ্জে মশাই একটি নূতন সম্বন্ধ আনিয়াছেন। কহিলেন, এ ছেলেটি হলো ওই ফুলপোতা রামলাল বোসের নাতি। রামলাল বোসটি হলেন কে? মস্ত গেরস্ত, জমি জমা বাগান পুকুর, সুখে সংসার, 700 বিঘে জমার জমি। বুঝে দেখুন একবার, কত বড় গেরস্ত, দেশ জোড়া নাম এদের মশাই। ছেলেটির পড়াশোনা? ওদের পড়াশোনার দরকার কি, চাকরি বাকরি তো আর করতে হবে না। তার শ্যামলাল আপনার গিয়ে ম্যাট্রিক পাশ করেছে, বিষয় আশয় চাষবাস সব নিজে দেখাশোনা করে। এমন বুদ্ধিমান চৌখস ছেলে তো এ তল্লাটে নেই। চলবে না মুখুজ্জে মশাই, চলবে না। এ ধরনের ছেলে কিছুতেই চলবে না। বলিয়া অনবরত ডাইনে বাঁয়ে ঘাড় নাড়িতে লাগিলেন। তাতে আবার ম্যাট্রিক পাস? BA MA হলেও না হয়। ধেনো গেরস্ত ঘর আর কি, নামের বাহারেই বোঝা গেছে। রামলালের নাতি শ্যামলাল, বাবার নাম বোধহয় যদুলাল। বলিয়া রজতবাবু হো হো করিয়া হাসিয়া উঠিলেন। মুখুজ্জে মশাই আর উচ্চবাচ্য করিলেন না, নীরবে বসিয়া রহিলেন এবং কিছু পরে ধীরে ধীরে উঠিয়া সরিয়া পড়িলেন। সন্ধ্যার পর চিত্রা কহিল, কোথায় যে তোমার পছন্দ হবে জানি না। তা বলে রামলালের নাতি শ্যামলালকে কিছুতেই পছন্দ করতে পারা যায় না। সেকেলে প্যাটার্ন আর কি। কি ভাগ্যিস সৃষ্টিধরের নাতি হলধর নাই।
দেখো, নাম নিয়ে তুমি এরকম করো কেন বলো তো? উফ, আমার নাম নিয়ে কি কাণ্ডটাই না করেছিলে। বাপ মায়ের দেওয়া চিরকালের নাম ছিল মহামায়া, তাকে কি নাম করলে? চিত্রা। কিন্তু আমি যা ছিলুম তাই আছি। গোলাপের গোলাপ নাম না হয়ে যদি ভ্যারেঙ্গা নাম হতো, তাহলে কি তার আদর কমতো? আর তাছাড়া জমি জমা আছে, পুকুর বাগান আছে, নাম করা গেরস্থ, এ তো ভালো পাত্র। তুমি তো সবই বোঝো, চুপ করো। সুতরাং চিত্রা এ সম্বন্ধে আর কোনো কথা বলিল না, চুপ করিয়াই রহিল। ফুলপোতা সোনামুড়ি হইতে ২-৩ ক্রোশ দক্ষিণে, জয়নগরের সন্নিকটে। ফুলপোতার বসুবংশ এ অঞ্চলে বিশেষ বিখ্যাত। তালুক মুলুক না থাকিলেও জমি জমা, বাগান, পুকুর, জলকর ইহাদের যা আছে, তাহাতে হিসাব মতো চলিলে চিরকাল সুখ স্বচ্ছন্দে সংসার নির্বাহ হইবার পক্ষে যথেষ্ট। বাড়িতে ১২ মাসে ১৩ পার্বণ ছাড়া অতিথি সেবা ও গৃহদেবতার নিত্য পুজো তো আছেই। বর্তমানে শ্যামলাল ও মিহিরলাল এ বংশের বংশধর। শ্যামলাল বড়, মিহিরলাল ছোট। শ্যামলালের বয়স এখন ২৬, মিহিরের ১৭। মিহির কলিকাতায় মাতুলের বাড়িতে থাকিয়া পড়ে, এবার ম্যাট্রিক দিয়াছে। শ্যামলাল বৎসরের বেশিরভাগ সময়ই জননীকে লইয়া দেশে থাকে। মধ্যে মধ্যে মামার বাড়ি গিয়া মিহিরকে দেখিয়া শুনিয়া আসে। মামা সত্যবাবু আলিপুর জজ কোর্টের একজন পসারওয়ালা উকিল, কিন্তু বয়স তাহার ৩২, অর্থাৎ শ্যামলালের অপেক্ষা কয়েক বৎসরের বড় মাত্র। শ্যামলাল সত্যবাবুকে পিতার মতো ভক্তি করে, অথচ তাহার সহিত লঘু হাস্য পরিহাস করিতেও অভ্যস্ত। কিন্তু সে রহস্য পরিহাসের মধ্যে কোনো অভদ্রতা বা আবিলতা থাকে না। সত্যবাবু খুব পরিহাস রসিক। ভাগিনার সহিত একদিকে তিনি পুত্রের মতো, অপরদিকে বয়স্যের মতো ব্যবহার করেন। মুখুজ্জেমশাই রজতবাবুর কাছে শ্যামলালের পরিচয় দিতে গিয়া যা বলিয়াছিলেন, অমন বুদ্ধিমান ও চৌখস ছেলে এ তল্লাটে নেই, কথাটা খুবই সত্য। শ্যামলাল ম্যাট্রিক পাশ। পিতা জীবিত থাকিলে এবং সংসার তদারকের ভার তাহার উপর না পড়িলে হয়তো সে গ্র্যাজুয়েট হইতে পারিত, কিন্তু তাহা না হইলেও গ্র্যাজুয়েটের মতোই তাহার জ্ঞান ও বুদ্ধি। বাড়িতে সে অনেক পড়িয়াছে, সংসার বুদ্ধি তাহার যথেষ্ট, অথচ সে অত্যন্ত চালাক চতুর। এক হিসাবে লোকে যাকে ডান পিটে বলে, শ্যামলালকে সে আখ্যাও দেওয়া যাইতে পারে। কিছুদিন হইতে শ্যামলালের জননী তাহার জন্য একটি সুন্দরী পাত্রীর সন্ধান করিতেছিলেন। ছায়া বাস্তবিকই সুন্দরী মেয়ে, কিন্তু মুখুজ্জেমশাই আসিয়া যখন রজতবাবুর অপছন্দের কথা জানাইলেন, তখন তিনি এ মেয়ের আশা ত্যাগ করিলেন। মুখুজ্জেমশাই শুধু যে রজতবাবুর অপছন্দের কথাই জানাইলেন তাহা নয়, এই অপছন্দ সূত্রে তিনি পাত্র সম্বন্ধে যে বিদ্রুপাত্মক মন্তব্য করিয়াছিলেন তাহাও হুবহু জানাইলেন। শ্যামলাল শুনিয়া বলিল, লোকটি বোঝা যাচ্ছে একটু সাহেবী স্টাইলের। আচ্ছা। জননী জিজ্ঞাসা করিলেন, আচ্ছা মানে? মানে মেয়েটি যদি সুন্দরী হয়, এখানেই ঠিকঠাক করলেই হবে। তারা করলে অপছন্দ, তুই ঠিকঠাক করবি কি করে? কিন্তু কথাগুলো শ্যামলালের কানে প্রবেশ করিল না, তৎপূর্বেই সে স্থান ত্যাগ করিয়া চলিয়া গেল। ইহারই দিন ৪-৫ পরে একদিন রজতবাবুর সোনামুড়ির বাসার সম্মুখবর্তী পল্লীপথ দিয়া একজন লেস ফিতাওয়ালা হাঁকিয়া যাইতেছিল। লেবে লেবে, জরি লেবে, ফিতা লেবে, এই লেবে গো, লেবে লেবে, জরি লেবে, ফিতা লেবে। বাড়ির ভিতরকার একখানি ঘরের মধ্যে মেঝেয় পাতা শতরঞ্চের উপর শুইয়া চিত্রা কি একখানা বাংলা মাসিকপত্রের পাতা উল্টাইতে উল্টাইতে গল্প পড়িতেছিল, আর ছায়া পথের দিকে জানালার ধারে বসিয়া একটা ব্লাউজ সেলাই করিতেছিল। ফেরিওয়ালা জানলার ধার দিয়া হাঁকিয়া গেল, ভালো ভালো লেস ফিতা, সেফটি পিন। চিত্রা জানালার ধারে আসিয়া লেসওয়ালাকে ডাকিল। লেসওয়ালা জানালার নিচে আসিয়া কহিল, কি চাই মা ঠাকুরন? তোমার কাছে খুব ছোট সেফটি পিন আছে?
একেবারে সব ছোট পাবেন না মা, একটা পাতায় ছোট বড় মাঝারি মিলিয়ে 1 ডজন পাবেন। ছায়া কহিল, কই দেখাও তো। ফেরিওয়ালা তাহার বোঁচকা খুলিল এবং এক পাতা পিন বাহির করিয়া ছায়ার হাতে দিল। চিত্রা দামের কথা জিজ্ঞাসা করিলে ফেরিওয়ালা কহিল, 6 পয়সা। ছায়া চমকাইয়া উঠিয়া কহিল, 6 পয়সা? যুদ্ধের বাজারে দিদিমণি জানেন তো এসব জিনিস আর আসে না। আমার আগেকার কেনা ছিল, তাই 6 পয়সায় দিতে পারবো। এ দামে এখন আর কেউ দিতে পারবে না। চিত্রা কহিল, আচ্ছা শোনো বাছা, 5 পয়সায় দাও। আচ্ছা নিন মা, 5 পয়সাই আমার কেনা। সারা দুপুর এই রোদে ঘুরে 1 পয়সাও আজ আর বিক্রি করতে পারিনি। হাত বাড়াইয়া ছায়া সেফটিপিনের পাতাখানা লইয়া ফেরিওয়ালাকে পয়সা 5টা দিয়া দিল। ফেরিওয়ালা পয়সা লইয়া বরাবর দক্ষিণ পাড়া অভিমুখে চলিল এবং নতুন পুকুরের ধারে বড় কেয়া ঝোপটার আড়ালে গিয়া বেশভূষা পরিবর্তন করিয়া মুখুজ্জে মশায়ের বাড়ি প্রবেশ করিল। মুখুজ্জে মশাই কহিলেন, কি হলো? শ্যামলাল কহিল, দেখলুম সুন্দরী বটে। কয় মাস পূর্বে যাহারা কলিকাতা ছাইড়িয়া বাহিরে গিয়াছিলেন, কয় মাস পরে একে একে প্রায় সকলেই কলিকাতায় ফিরিয়া আসিলেন। বাহিরে নানা অসুবিধা ভোগ করিয়াও কেবল প্রাণের দায়ে এতদিন সকলে ছিলেন, কিন্তু আর থাকিতে পারিলেন না। যেহেতু এই সময়টা বাংলার প্রায় প্রত্যেক পল্লীতেই আমাশয়, টাইফয়েড, ম্যালেরিয়া প্রভৃতির মরশুম পড়িয়া যায়, সুতরাং রজতবাবুও সোনামুড়ি ত্যাগ করিয়া কলিকাতায় ফিরিয়া আসিলেন। চিত্রা কহিল, এইবার উঠে পড়ে ছায়ার বিয়ের জোগাড় করো, ফের ভালো করে কাগজে বিজ্ঞাপন দাও। চোখ দুটো কপালে তুলিয়া রজতবাবু কহিলেন, বিজ্ঞাপন? বিজ্ঞাপনের দিকে আর যাচ্ছি না, কিছুতেই না। একবার একটা ঠিকানার ভুল হয়েছে বলে আবার। না না না, বিজ্ঞাপন আমি আর কোনো মতেই দেব না। আমি 3-4 জন ভালো ঘটক লাগিয়ে দিচ্ছি। তাহাই হইল। রজতবাবু ভালো ঘটকের শরণাপন্ন হইলেন এবং ভালো রকম বকশিসের আশা তাদের দিলেন। ঘটকেরা নানা স্থান হইতে নানা রকম পাত্রের সন্ধান আনিতে লাগিল। একদিন একজন ঘটক একটি পাত্রের সন্ধান আনিয়া রজতবাবুকে কহিল, আপনার কন্যার উপযুক্ত সৎ পাত্র, এরকম ছেলে হাজারে একটা মেলে কিনা সন্দেহ। পাত্র সম্বন্ধে সমস্ত বৃত্তান্ত শুনিয়া রজতবাবু মনের মধ্যে সন্তোষ লাভ করিলেন। ছেলেটি কন্ট্রাক্টরি ব্যবসা করে, বিলাতি ডিগ্রি, নিজের বাড়ি গাড়ি, মাসিক আন্দাজ 1000 টাকা উপায়। কবিরাজ মশাইকে ডাকিয়া রজতবাবু কহিলেন, কাল সকালে চুপি চুপি গিয়ে একবার দেখে আসুন দেখি বাড়িখানা কিরকম, আর আশপাশ থেকে যদি একটু সুরুক সন্ধান নিতে পারেন তো। দক্ষিণ কলকাতার সাউদার্ন এভিনিউ এর সংলগ্ন নূতন পল্লীতে পাত্রের বাড়ি। পরদিন সকালের দিকে কবিরাজ মশাই ওই পল্লীতে গিয়া ঘুরিয়া আসিলেন। কহিলেন, নতুন দোতলা বাড়ি, ঝকঝক করছে। ফটকের দুপাশে দুখানা পাথরের ট্যাবলেট লাগানো, একখানাতে বাড়ির নাম লেখা রয়েছে ছায়াবিথি, অপরখানায় পাত্রের নাম ইংরেজিতে লেখা শ্যামল বাসু, AKOS। প্রসন্ন চিত্তে রজতবাবু চিত্রার কাছে আসিয়া কহিলেন, এই আমার ছায়া সত্যিকারের বর। বাড়িখানার নাম কি জানো? কি? ছায়াবিথি। বোঝো একবার, ছায়ার নামেই। আগে থেকে কি সুন্দর দৈব যোগাযোগের ব্যবস্থা একবার দেখো। ছেলেটির টাইটেল হচ্ছে AKOS, কোনো বিলিতি টাইটেল আর কি। ওহ, এতদিন পরে। যাক, শুভ কাজ সম্পন্ন হলে ঘটককে ভালো করে বকশিস করতে হবে। আমার পছন্দসই ছেলে এইবার পেয়েছি। সত্য সত্যই ছেলেটি যে খুব ভালো তার আর কোনো সন্দেহ নাই। রজতবাবু যেমনটি চাহেন ঠিক সেইরূপ। আদব কায়দা দুরস্থ, চটপটে, পাড়াগেও ভূত নয়, খুব আপ টু ডেট, লেখাপড়া জানে, কাজকর্মে চাল চলনে খুবই হুঁশিয়ার, অত্যন্ত সভ্য, অত্যন্ত ভদ্র। এই অল্প বয়সেই 2 হাতে উপায় করিতেছে। কাজকর্মের তদারকের জন্য নিজের এক মাতুলকে কাছে রাখিতে হইয়াছে। তিনিও শিক্ষিত। বিবাহের ব্যাপারে ধরিতে গেলে তিনিই পাত্রের অভিভাবক।
ঘটকের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে বিবাহের কথাবার্তা খুব দ্রুত অগ্রসর হইয়া চলিল। মামা মেয়ে দেখিতে আসিলেন। মেয়ে দেখিয়া তাহার এত পছন্দ হইল যে তাহার বলিবার নয়। তিনি রজতবাবুকে ইংরেজিতে বলিলেন, মিস্টার রায়, আমি স্বপ্নে একটি মেয়ে দেখেছিলাম, সেই মেয়ে এখন দেখছি, আপনারই এই কন্যা। রজতবাবুও পরের রবিবার পাত্র দেখিতে গেলেন। বৈঠকখানা ঘরে সাহেবী কায়দায় চেয়ার, টেবিল, সোফা, কোচ ইত্যাদি সাজানো। রজতবাবু একখানি সোফায় বসিতেই শ্রীমান শ্যামল তাহাকে প্রণাম করিল। শ্যামলের দু একজন কর্মচারী ঘরের বাহিরে তাহার অপেক্ষায় ছিল। শ্যামল ধীর ও বিনীতভাবে রজতবাবুকে কহিল, আপনি অনুমতি করলে আমি 2 মিনিট সময় নিয়ে ওদের বিদেয় করে দিই। অতঃপর তাহাদের একজনকে ডাকিয়া কহিল, রোববার হলেও আজ যেন কাজ বন্ধ না যায়। ফিনওয়ার্থ কোম্পানির বিল আজ তৈরি করাই চাই। ঘুষ্টিছানি চা বাগানের ওই 2000 সকেট আজ যেন প্যাক হয়ে যায়। যান, আপনি আর দেরি করবেন না, চলে যান। উপেনবাবু। বাহির হইতে উপেনবাবু ঘরের ভিতরে আসিলে শ্যামল তাহাকে কহিল, মহারাজের চেকখানা আজ তো আর জমা হবে না, কালকে ওটা জমা করে দেবেন। ব্যারাকপুরে আপনি যেতে সময় পাবেন কি? আচ্ছা, খেয়ে দিয়ে আমি যাব এখন। আর সাফারের তো জ্বর, আমি না হয় ভাড়াটে ট্যাক্সি করেই যাব এখন। উপেনবাবু নমস্কার করিয়া বাহির হইয়া গেল। শ্যামল উঠিয়া গিয়া ফোনটা ধরিল। পার্ক 2151 প্লিজ। হ্যালো, আমি শ্যামল। না না, মোটেই তা নয়, সবই আমি জানি। সত্যি বলছি, মহারাজার কাজটার জন্য খুব ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা, 1015 টাকা না হয় আমিই দেব এখন। আচ্ছা, নমস্কার। অতঃপর পাত্র দেখিয়া এবং পাত্রের সহিত আলাপ আলোচনা করিয়া প্রসন্ন মনে রজতবাবু গৃহে ফিরিলেন। চিত্রাকে কহিলেন, পাখা দেখার বন্দোবস্ত করে এলুম, বেশি আর দেরি করা নয়। 26-এ ভালো দিন আছে, ওই দিনেই, কি বলো? বিহারী আসিয়া খবর দিল, একটি ভদ্রলোক এসেছেন। রজতবাবু নিচে নামিয়া আসিয়া ভদ্রলোকটিকে নমস্কার করিয়া কহিলেন, আপনি কোত্থেকে আসছেন? আজ্ঞা, বাড়ি আমার ফরিদপুর। অনেক দিনার একটা পুরাতন বিজ্ঞাপন দেখা আপনার লগে সাক্ষাৎ করার লগে আসছি। আপনার গোটা কানামাইয়ার। ওহো, এতদিন পরে? সে তো হলো গিয়ে। হ, অনেক দিনই হইয়া গেল। দোকানে থাহি 2.5 পোয়া লবণ আনছিলাম ঠোঙ্গার মধ্যা। সেই ঠোঙ্গাটার গায়ে ছিল ওই বিজ্ঞাপন, তাই পাঠ কইরা জানতে পারি। তা আপনাগর সে মাইয়ার যদ্যপি এখনো বিয়া না হইয়া থাকে তো। রজতবাবু হাসিবেন কি কাঁদিবেন কিছু ঠিক করিতে পারিলেন না। কহিলেন, আপনি এখানে থাকেন কোথা? থাহি আমি উল্টা ডিঙি, এই নবীন সমুদ্রের আড়ত জানেন তো, পোলাটিও আমার সাথে থাহে। কি আর কইব, পোলা মোর এক্কেবাইরা যেন কার্তিক, ম্যাট্রিক পাস কইরা। মনে মনে হাসিয়া রজতবাবু কহিলেন, তাহলে ছেলে তো আপনার উপযুক্ত পাত্র। তা আপনি এক কাজ করুন, 30 নম্বর বনমালী স্ট্রিটে যান, সেইখানে ওরা থাকেন। বলিয়া ব্যাপারটা তাহাকে বুঝাইয়া দিলেন এবং তাহার সহিত আর বেশি বকাবকি না করিয়া একটা ছোট নমস্কার জানাইয়া ভিতরে চলিয়া আসিলেন। এদিকে সব ঠিকঠাক হইয়া গিয়াছে। উভয় পক্ষের দেনা পাওনার কথা, পাকা দেখা ইত্যাদি কিছুই আর বাকি নাই। আগামী 26 তারিখে বিবাহ। উভয় বাড়িতেই ধুমধাম লাগিয়া গিয়াছে। বরপক্ষ নগদ সম্বন্ধে কিছুই পীড়াপিড়ি করেন নাই। কন্যাপক্ষের অভিরুচির উপর নির্ভর করিয়াছেন। কন্যাপক্ষ স্বেচ্ছায় ও সন্তুষ্ট চিত্তে 2000 টাকা নগদ দিতে প্রতিশ্রুত হইয়াছেন। একটা আনন্দময় আবহাওয়ার মধ্য দিয়ে পরের কয়টা দিন কাটিয়া গেল। 26-এর প্রভাত। মামা কহিলেন, হ্যাঁ রে শ্যামা, নতুন বাড়িখানা আমার ভেঙে চুরে তো তছনছ করলি। তা 2000 টাকা যা পাবি আমায় দিবি, বুঝলি? কি তছনছটা করলুম মামা? সত্যবাবু কহিলেন, আমার নামে ট্যাবলেট দুখানা ফেললি খুলে,
খুলতে গিয়ে তো একখানা গেল ভেঙে, ও আবার নতুন করে করাতে হবে। তারপর আবার ট্যাবলেট দুখানা লাগাতে হবে। তারপর ফটকের পাশে কেমন সব ফুল গাছগুলো ছিল, দিলি সব সাবার করে। দিয়ে তুললি সেখানে এক গ্যারেজ। সে তো ভালোই করেছি। মোটরখানা তোমার থাকতো অন্য জায়গায়, এখন বেশ। না, অন্য জায়গাতেই আমার ভালো ছিল। তা যাক, ২,০০০-এর ভেতর ১,০০০ খানেক আমাকে দিয়ে দিস, কি বলিস? হাসিতে হাসিতে শ্যামলাল কহিল, ভাগ্নের টাকা যদি নিতে পারো নিও, আমার কোনো আপত্তি নেই। আপত্তি আমারও নেই। জনজামাই ভাগনা, তিন নয় আপনা, সুতরাং পরের টাকা নেওয়ার কোনো দোষ নেই। আর তারপর এমন সময় মিহির আসিয়া সত্যবাবুকে কহিল, মা তোমাকে ডাকছেন মামা। সুতরাং সত্যবাবুর কথা তারপর আর শেষ হইতে পাইল না। উঠিয়া ভিতরে গেলেন। তারপর এর জের টানিয়া এ ঘটনারও বিশেষ আর কিছু বলিবার নাই। শুধু একটু মাত্র বলা যায় যে তারপর শুভ লগ্নে শুভক্ষণে আনন্দ কোলাহলের মধ্যে শুভ কাজ নির্বাহ হইয়া গেল। বিবাহ হইয়া গেলে বর কন্যা বাসর ঘরে আসিল। বাসর ঘরে অনেকেই জমিয়াছিলেন, কিন্তু রাত হওয়ার সঙ্গে সঙ্গে যখন সকলে একে একে উঠিয়া গেল, তখন শ্যামলাল তাহার সিল্কের শার্টের পকেট হইতে একটা প্যাকেট বাহির করিয়া ছায়ার কোলের উপর রাখিয়া কহিল, ছোট সেফটি পিন চেয়েছিলে, এই নাও। কিন্তু ৫ পয়সার ডজনে এই জিনিস দিতে পারা যাবে না, জানো তো, যুদ্ধের বাজার। ছায়া কিছু বুঝিতে না পারিয়া ঘোমটাটা আরো খানিক টানিয়া দিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিল। ৫-৭ দিন পরে শ্বশুর জামাই মুখোমুখি বসিয়া, হ্যাঁ বাবা, নামটা তোমার গোপন করেছিলে কেন? আগে গোপন করিনি। একজন জ্যোতিষী বলেছিলেন ২টো ল পরপর থাকা ভালো নয়, তাই মাঝের লটা তুলে দিয়েছিলুম। আর ঠাকুরদার রাস নামটাই তখন মনে পড়ল, তাই বলেছিলাম ভবানী বোস। দেশের নাম যখন জিজ্ঞাসা করেছিলুম, ফুলপোতা না বলে জয়নগর বলেছিলে কেন? ফুলপোতা ছোট গ্রাম, ফুলপোতা বললে তো কেউ বুঝবে না। আমাদের ও অঞ্চলের সব গাঁয়েরই ডাক হলো জয়নগর, তাই। আর AKOSটা? ওটা হলো অল কাইন্ডস অফ অর্ডার সাপ্লায়ার। ওহ বাবা! প্রসন্ন হাস্যের সহিত রজতবাবু কহিলেন, যাই হোক বাবাজি, জিত কিন্তু আমারই। ছায়া পূর্বজন্মের সুকৃতি বলে উপযুক্ত হাতেই পড়েছে। তুমি বাবা রত্ন ছেলে, ৭০০ বিঘে ধান জমির মালিক তুমি। তাছাড়া ২২টা মাছ ভরা পুকুর, বাগান বাগিচে, অন্নলক্ষ্মী তোমার ঘরে বাঁধা। তাছাড়া কত বড় বংশের বংশধর তুমি, তাই বা জানতে পেরেছি। গোড়াতে আমি ভীষণ ভুল বুঝেছিলাম। আমার পরম ভাগ্য যে তোমার মতো সব দিক দিয়ে ভালো ছেলের হাতে আমি মেয়ে দিতে পারলুম। আশীর্বাদ করি বাবা, দুজনে তোমরা চিরসুখী হও। হেঁট হইয়া শ্যামলাল রজতবাবুর পায়ের ধুলো লইয়া মাথায় দিল।